বিপরীতমুখী থেকে আগত বাইকের সংঘর্ষে পিচ ঢালা রাস্তার ওপর উল্টে গেল চলন্ত রিকশাটি। সঙ্গে সঙ্গে রিকশা থেকে ছিটকে পড়ল অনুভা। বাম হাতের কবজি ছিলে ফিনকি দিয়ে বের হতে লাগলো তরল তাজা রক্ত। মারাত্মক ব্যথায় অক্ষি যুগল থেকে বর্ষণের ন্যায় নিঃসৃত হচ্ছে অশ্রুজল। রিকশা চালকের অবস্থাও মর্মান্তিক। আশেপাশের পথচারীরা দৌড়ে এলো ঘটনাস্থলে। শুরু হলো শোরগোল। আধবোচা চোখে চাইল অনুভা। ঘাড় উঁচিয়ে আবছা দৃষ্টিতে চারিদিকে একবার পর্যবেক্ষণ করে পুরোপুরিভাবে বন্ধ করে নিল নিজ অক্ষি যুগল। হঠাৎ করে শোনা গেল আকুতি ভরা এক পুরুষালী কণ্ঠস্বর। আপু, ওনাকে ধরে একটু সিএনজিতে উঠিয়ে দিন না, অনেক রক্তক্ষরণ হচ্ছে, বেশিক্ষণ এভাবে থাকলে অবস্থা খারাপ হয়ে যাবে। যেই মেয়েটিকে উদ্দেশ্য করে কথাটি বলা হলো সেই মেয়েটি এগোলো না সামনে। ভয়ে নিজ স্থানে ঠাঁই দাঁড়িয়ে রইল। তার নড়চড় না দেখে নিজ দায়িত্বে এগিয়ে আসতে লাগলো দুজন পুরুষ লোক। তাদের মধ্যকার একজন বলে উঠল, আমরা সাহায্য করেছি, এই ধরুন তো ওনাকে। পুরুষটি বাদ সাধল। তীক্ষ্ণ কণ্ঠে লোক দুটোর উদ্দেশ্যে বলল, আপনারা পুরুষ মানুষ, পুরুষ হয়ে এক অপরিচিত নারীকে ধরা কি আদৌ উচিত হবে? যেখানে আছেন সেখানেই দাঁড়িয়ে থাকুন। থেমে গেল লোক দুজন। পুরুষটির কথা শুনতেই ভিড় ঠেলে এগিয়ে এলেন একজন প্রাপ্তবয়স্ক নারী। হাঁটু গেড়ে বসলেন অনুভার সম্মুখে। বিচলিত কণ্ঠে বললেন, আহারে, কতটা কেটে গেছে, আমার হাতটা ধরে সাবধানে উঠুন দেখি। মহিলাটির সাহায্যে উঠে দাঁড়ালো অনুভা। ছিটকে পড়ায় হাঁটুতে অনেকটা লেগেছে। হাঁটুর অংশের সালোয়ারটায় খানিকটা ছিঁড়ে গেছে। পরনের হলুদ জামা এবং হিজাবের সামনের অংশেও রক্তে মাখামাখি। তাকে নিয়ে মহিলাটি সিএনজির দিকে এগোতে নিলেই সেই পুরুষটি ওনার হাতে ধরিয়ে দিল একটি রুমাল। বলল, রুমালটা ওনার ক্ষতস্থানে চেপে ধরে রাখতে বলুন। কণ্ঠস্বরের মালিকের কথাটা এবারও শ্রবণনালী পর্যন্ত পৌঁছালো অনুভার। মনে হলো কণ্ঠস্বরটির সঙ্গে সে পূর্ব পরিচিত। তবে মস্তিষ্ক চট করে কণ্ঠস্বরের মালিক কে হতে পারে তা ধরতে পারল না। ঘোলাটে দৃষ্টিতে পুরুষটিকে দেখতে চেয়েও দেখতে পারল না। ততক্ষণে তাকে উঠিয়ে দেওয়া হলো সিএনজিতে। মহিলাটিও কি মনে করে যেন তার সঙ্গেই উঠে পড়ল। নিজ দায়িত্বে ক্ষতস্থানে চেপে ধরল রুমালটি। শক্ত করে আর এক হাত দিয়ে চেপে ধরে রাখল বাহু। নিকটস্থ হাসপাতালে পৌঁছাতেই দুজন নার্স ধরাধরি করে একটি কেবিনে নিয়ে বসালো অনুভাকে। একজন ডাক্তার এসে ক্ষতস্থান পরিষ্কার করে ব্যান্ডেজ করে দিলেন। পূর্বের ব্যথাটা কিছুটা হলেও এবার যেন লাঘব হলো অনুভার। তাকে কিছুক্ষণ বিশ্রাম করতে বলে চলে গেলেন ডাক্তার। ততক্ষণে সেই অপরিচিত ও ভদ্রমহিলাও বিদায় নিয়েছে। কিছু সময় অতিবাহিত হলো। হুট করে কিছু একটা মনে পড়তেই মস্তিষ্ক সজাগ হয়ে উঠল অনুভার। অশান্ত দৃষ্টিতে আশপাশটা পর্যবেক্ষণ করতে লাগলো। তার এহেন ছটফটানি লক্ষ্য করে এগিয়ে এলেন একজন নার্স। প্রশ্ন করলেন, কি খুঁজছেন আপনি? আমার ভ্যানিটি ব্যাগ, সাথে দুটো ফাইলও ছিল। কেবিনের টেবিলের ওপর থেকে একটা ব্যাগ এবং ফাইল দুটো এনে অনুবার হাতে তুলে দিলেন নার্সটি। বললেন, এই নিন, ব্যাগের ভিতর সব কিছু ঠিকঠাক আছে কিনা দেখে নিন। চটজলদি ব্যাগের ভেতরটা চেক করলো অনুভা। সঙ্গে সঙ্গে খুঁজে পেল মুঠোফোন। ফোনটা অন করতেই স্ক্রিনে জল করা ভাসমান নাম্বারগুলো দৃষ্টি আটকালো তার। মুহূর্তেই কেঁপে উঠল অন্তরাত্মা। অফিস থেকে প্রায় 11টা কল এসেছে। সাথে এসেছে বসের তিক্ত কিছু মেসেজ। ফাইলের পানে তাকাতেই অনুভা আটকে উঠল। ওপরের মোটা কাগজটার অবস্থা নাজেহাল। সাথে মনে পড়ল আজকে খুব গুরুত্বপূর্ণ একটা মিটিং ছিল অফিসে। ফরেনার একটা ক্লায়েন্ট আসবেন। এই ফাইল দুটোর মধ্যকার একটাতেই তো ছিল সে মিটিংয়ের সকল বিষয়বস্তু। ললাট বেয়ে কপলে এসে পড়ল সরু ঘাম। চাকরি হারানোর চিন্তায় মাথা ব্যথা হওয়ার উপক্রম। অশান্ত চোখ জোড়া দিয়ে বেখেয়ালিভাবে আশেপাশে তাকাচ্ছে সে। তৎক্ষণাৎ কেউ একজন উপস্থিত হলো কেবিনে। তার সামনে একটা প্যাকেট বাড়িয়ে দিয়ে বলল, এই নিন আপু, আপনার ওষুধ। ধ্যান ভঙ্গ হলো অনুভার। মাথা তুলে সামনে তাকাতে দেখতে পেল দাঁড়িয়ে থাকা সদ্য যৌবনে পা দেওয়া একজন যুবককে। ভ্রুদয় কুঞ্চিত করে শুধালো, আপনি কে? আপনি? ছেলেটি কাঁচুমাচু মুখ করে উত্তর দিল, যেই বাইকের জন্য আপনার এই অবস্থা হলো সেই বাইকেরই চালক আমি। গতকালই বাবা নতুন বাইক কিনে দিয়েছে। অত শত চিন্তা না করে ফুল স্পিডে অন্য রাস্তা থেকে আরেক রাস্তায় টার্ন করতেই আপনাদের রিক্সার সাথে ধাক্কা লেগে যায়। সরি আপু, আমি বুঝতে পারিনি এত বড় দুর্ঘটনা যে ঘটে যাবে। অনুভা খেয়াল করলো তার থেকেও ছেলেটার অবস্থা খারাপ। কপালে ব্যান্ডেজ, সাথে ডান হাতটাও গলায় ঝুলছে। অনুভা কিছুটা ইতস্তত করে বলল, সরি বলার প্রয়োজন নেই,
কেউ তো আর ইচ্ছে করে দুর্ঘটনা ঘটায় না। আপনার অবস্থা তো আমার থেকেও করুন। তা এই ওষুধের আবার কি দরকার ছিল? আমি নিজেই তো কিনে নিতাম। আমি কিনিনি আপু, একটা ভাইয়া এসে প্যাকেটটা আমার হাতে দিয়ে বললেন আপনার হাত পর্যন্ত পৌঁছে দিতে। ভাইয়া? কোন ভাইয়া? নাম তো জানা হয়নি, তবে দুর্ঘটনাস্থলে উনিই ছিলেন। আমাকে তো উনিই হাসপাতাল পর্যন্ত নিয়ে এসেছেন। বিপরীতে আর কোনো প্রশ্ন করল না অনুভব, চুপচাপ প্যাকেটটা গ্রহণ করলো। ছেলেটি তার থেকে বিদায় নিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে স্থান ত্যাগ করলো। আর বিলম্ব না করে হাসপাতালের পাট চুকিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল অনুভব। এখন অফিসে যাওয়ার মতো অবস্থায় সে নেই। কাল যা হবে তা না হয় কালই দেখা যাবে। চতুর্থ ফ্লোরের একটি ফ্ল্যাট থেকে ভেসে আসছে বাচ্চার গগন বিদারক চিৎকার। একজন পৌর মহিলা দোলনার সম্মুখে বসে বাচ্চাটির কান্না থামাতে ব্যস্ত। ফিডার করে দুধ এনে মুখের সামনে ধরার পরও বাচ্চাটির কান্না যেন কিছুতেই থামছে না। মহিলার চোখে মুখে অসহায়ত্ব। কিভাবে একে থামাবেন বুঝতে পারছেন না। ভেতর ঘর থেকে ভেসে আসছে অধৈর্য বয়স্ক পুরুষের কণ্ঠ। কি হলো? নানাভাই কাঁদছে কেন? ওকে এ ঘরে নিয়ে এসো। মহিলা নিজ স্থান থেকেই উত্তর দিলেন, ওর কান্না আমি থামাচ্ছি, তুমি ঘুমাও। এমনিতেই যে পাওয়ারের ওষুধ খেয়েছো। পূর্বের ন্যায় নীরবে বিছানায় শুয়ে রইলেন কামরুল হাসান। চোখে মুখে ওনার স্পষ্ট ফুটে উঠেছে অক্ষমতা। তৎক্ষণাৎ বেজে উঠল কলিং বেল। কলিং বেলের শব্দে সুফিয়ার মনে দেখা দিল আশার আলো। ইচ্ছে করলো এক ছুটে গিয়ে দরজা খুলে দিতে, কিন্তু পায়ের ব্যথাটার কারণে পারলেন না ছুটে যেতে। বাচ্চাটিকে রেখেই ছোট ছোট কদমে কিছুটা সময় নিয়ে দরজা খুলে দিলেন। দরজার অপর পাশের ব্যক্তিটিকে দেখতেই ওনার মুখের অদল বদলে গেল। কুঞ্চিত হলো ভ্রুদয়। কালক্ষেপণ না করেই প্রশ্ন ছুড়লেন, এ কি, এই অসময়ে তুই? এত তাড়াতাড়ি অফিস ছুটি? ক্লান্ত এবং অসুস্থ দেহখানা নিয়ে সোফিয়াকে পাশ কাটিয়ে ভেতরে প্রবেশ করলো অনুভব। বাচ্চার কান্নার আওয়াজ পেতেই থমকে দাঁড়ালো, শুধালো, টাইম কাটছে না? ওর আবার কি হয়েছে? এভাবে কাঁদছে কেন? প্রশ্নবিদ্ধ দৃষ্টিতে মায়ের পানে একবার তাকিয়ে তারপর দ্রুত পায়ে চলে গেল দোলনার কাছে। দ্রুত তাইম নামক বাচ্চাটিকে তুলে নিল নিজ কোলে। পিঠে হাত বুলাতে বুলাতে আহ্লাদি সুরে বলল, কাঁদে না, কাঁদে না, কাঁদে না বাবা আমার। পরিচিত কণ্ঠস্বর এবং স্পর্শ পেতেই কান্নার গতি হ্রাস পেল শিশুটির। তাকে এবার পাজাকলা করে তুলে নিল অনুভব। কপালে গালে চোখে চুমুতে চুমুতে ভরিয়ে দিল। কাঁদো কাঁদো মুখ করে বলল, কাঁদে কেন আমার বাবাটা? কি হয়েছে? নানু বকেছে? পুরোপুরিভাবে কান্না থেমে গেল ছোট বাচ্চার। ড্যাব ড্যাব দৃষ্টি মিলে তাকিয়ে রইল অনুভার পানে। আদো আদো কণ্ঠে উচ্চারণ করতে লাগলো, মা, মা, মা। অনুভার অশান্ত চিন্তিত মুখশ্রীতে ফুটে উঠল এক চিলতে হাসি। সুফিয়া এগিয়ে এলেন, কোমরে হাত চেপে বসে পড়লেন সোফায়। দম ছেড়ে বললেন, অবশেষে থামলো উনার কান্না। কতক্ষণ ধরে যে কান্না করছিল, আমি কত চেষ্টা করলাম কিন্তু কিছুতেই থামলো না। এত চেষ্টা করতে বলেছে কে? একটু কোলে নিয়ে হাঁটাহাঁটি করলেই তো কান্না থেমে যেত। তুই জানিস না আমার কোমরে আর পায়ে যে ব্যথা। নিজেই কত কষ্ট করে যা একটু হাঁটাচলা করি, তার উপর ওকে কোলে নিয়ে নেচে নেচে কান্না থামানোর জো আছে? কথা বাড়ালো না অনুভা, বলল, গোসলটাও তো করিয়েছো বলে মনে হয় না। যাই হোক, পারলে ওর ফিডার আর সুজিটা দিয়ে যেও, খাইয়ে ঘুম পাড়িয়ে দেব। কথাটা বলা শেষ করে নিজ ঘরে দিকে পা বাড়ালো অনুভব। তখনই পিছন থেকে ডেকে ওঠেন সুফিয়া। এতক্ষণে মেয়ের অবস্থা ওনার দৃষ্টিগোচর হলো। শুধালেন, তোর হাতে ব্যান্ডেজ কেন? কি হয়েছে? এই জন্যই অফিস থেকে চলে এসেছিস? তেমন কিছু না, পথে ছোটোখাটো একটা অ্যাক্সিডেন্ট ঘটেছে। চিন্তা করো না, ডাক্তার দেখিয়েছি, ওষুধ খেলেই ঠিক হয়ে যাবে। আর হ্যাঁ, বাবার কান পর্যন্ত যাতে কথাটা না পৌঁছায়। কথাটা শেষ হতে না হতে ঘরে পৌঁছে গেল অনুভব। দরজা ভিড়িয়ে বালিশ ঠিক করে বিছানায় শুইয়ে দিল তাইমকে। খানিকক্ষণ বাদে এক হাতে দুধ ভর্তি ফিডার আর এক হাতে সুজির বাটি নিয়ে ভেতরে প্রবেশ করলেন সুফিয়া। মেয়ের উদ্দেশ্যে বললেন, তুই গিয়ে জামা কাপড় বদলে আয়, আমি ওকে খাওয়াচ্ছি। মায়ের হাত থেকে সুজির বাটিটা নিজ হাতে নিয়ে নিল অনুভব। যত্ন সহকারে তাইমকে খাওয়াতে খাওয়াতে বলল, তার প্রয়োজন নেই, আমি আছি। বাকিটা সময় আমি বুঝে নেব কি করতে হবে আর কি করতে হবে না। তুমি বরং ঘরে যাও। কথাটা গায়ে লাগলো সুফিয়ার। যাওয়ার জন্য উদ্যত হলেন। মুখ বাঁকিয়ে বিড়বিড় করে বলতে লাগলেন, একই বলে মায়ের থেকে মাসির দরদ বেশি। এমন ভাব যেন আমি ওর কিছুই হই না।
সম্পূর্ণ কথাটা কর্ণগোচর হতেও বিপরীতে কিছু বলার প্রয়োজন বোধ করল না অনুভব। বেশ কিছুক্ষণ সময় নিয়ে তাইমকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিল। তারপর চলে গেল নিজের পোশাক বদলাতে। যত যাই হোক না কেন, ছেলেটা ওর ছোঁয়া পেলেই একেবারে শান্ত হয়ে যায়। স্ত্রীকে ঘরে প্রবেশ করতে দেখেই কামরুল হাসান উদ্বিগ্ন হয়ে প্রশ্ন করলেন, কে এসেছে অর্থি? নানা ভাইয়ের কান্না থেমেছে? অনু এসেছে, ওই থামিয়েছে তাইমের কান্না। অনু অফিসে গেল? যাওয়ার আগে বলেও তো গেল কি নাকি একটা মিটিং ফিটিং আছে। জানি না, বড় হয়েছে এখন কি আর বাবা মায়ের কাছে কৈফিয়ত দেওয়ার প্রয়োজন মনে করে? যা ইচ্ছে করুক গিয়ে। তুমি সবসময়ই ভুল বুঝো মেয়েটাকে। হ্যাঁ, ও তো আমার সৎ মেয়ে যে ওকে ভুল বুঝবো সারাক্ষণ। মাঝে মধ্যে এমন করে কথা বলো যেন আমি নই, বরং তুমি ওদের পেটে ধরেছ। বলেই মুখ বাঁকিয়ে উল্টো দিকে মুখ করে বসে রইলেন সুফিয়া। কামরুল হাসান নীরব রইলেন। বয়সের সঙ্গে সঙ্গে স্ত্রীর খিটখিটে স্বভাবটাও দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ভালো কথাকেও পেঁচিয়ে পেঁচিয়ে অসহ্য করে তোলেন এই ভদ্রমহিলা। মাঝে মাঝে কামরুল হাসানের ইচ্ছে করে মেয়েকে বলতে, তোর মাকে দয়া করে ভালো একটা ডাক্তার দেখা। এর ব্যবহার আমি আর নিতে পারছি না, আমার অসহ্য লাগছে সব কিছু। কিন্তু বাধ্য হয়েই ইচ্ছেকে দমিয়ে রাখতে হয়। এই একটা মেয়ের ওপর তার কতই বা সব কিছু চাপিয়ে দেওয়া যায়। তাছাড়া স্ত্রীর এই অবস্থার মূল কারণও যে তিনি। ফ্রেশ হয়ে বিছানায় হেলান দিয়ে শুয়ে আছে অনুভব। শরীরটা তার অবশ লাগছে। উত্তাপ ছড়িয়ে গেছে রন্ধ্রে রন্ধ্রে। মনে হচ্ছে জ্বর আসবে। হাতের ব্যথাটা আবার চাঙ্গা হয়ে উঠেছে। খাবারের পর একটা ওষুধ আছে, কিন্তু পেটে ক্ষুধা থাকলেও খাওয়ার কোনো ইচ্ছেই তার মধ্যে নেই। মাথায় অন্য চিন্তা। কাল অফিসে যাব কি করে? স্যার যদি সবার সামনে আবারও অপমান করে, চাকরি থেকে বের করে দিলে কি হবে তখন? বিভিন্ন ভাবনা ভাবতে ভাবতে মাথাটা ভার হয়ে এলো অনুভার। মনে হয় জ্বর আসবে। ছোট থেকেই তার একটা সমস্যা, শরীরে তীব্রতর কোনো আঘাত লাগলেই গা পুড়িয়ে জ্বর আসবে। নিজের শরীর নিয়ে আর হেলাফেলা না করে খাবার খেয়ে ওষুধ সেবনের উদ্দেশ্যে ঘর থেকে বের হলো। নিজের জন্য তো নিজেকেই ভাবতে হবে। একটি কালো দিন পেরিয়ে নব্য দিনের সূচনা হলো। ভয়ার্ত মন নিয়ে অফিসের ভিতরে প্রবেশ করলো অনুভব। চোরা দৃষ্টিতে আশেপাশে তাকিয়ে সবাইকে পরখ করে নিল। কেউই তার পানে একবারের জন্য তাকাচ্ছে না। নিজ টেবিলে গিয়ে ভ্যানিটি ব্যাগটা রাখতেই সামনে উপস্থিত হলেন বসের পিয়ন আজগর। পান খাওয়া দাঁত বের করে হেসে লম্বা একটা সালাম দিলেন। বললেন, স্যার আপনারে যাইতে কইছে ম্যাডাম। সালামের জবাব নিল অনুভব। বড় একটা ঝড় যে তার ওপর আসতে চলেছে তা খুব ভালো করেই টের পেল। সবার সামনে যদি স্যার চিৎকার চেঁচামেচি করে তখন কি হবে? লজ্জায় সকলকে মুখ দেখাবে কীভাবে অনুভব? চিন্তায় চিন্তায় ললাটে ঘাম জমেছে। আজকর তীক্ষ্ণ দৃষ্টিতে তাকে পর্যবেক্ষণ করে বলে উঠলেন, ম্যাডাম কি ভয় পাইতেছেন? ভয় পায় আর কি করবেন? যা হওয়ার হয়ে গেছে, চলেন এইবার। দেরি করে গেলে স্যারে আরও রাইগা যাইব। আচ্ছা চলুন। আপনি যান, আমার অন্য কাম আছে। বলেই পিঠ বাঁচিয়ে স্থান ত্যাগ করলেন আজকর। শুকনো ঢোক গেলে বসের কেবিনের সামনে দাঁড়ালো অনুভব। দরজায় নক করার পূর্বেই ভেতর থেকে ভেসে এলো এক গম্ভীর কণ্ঠস্বর, আসুন। অনুমতি পেয়ে ভেতরে প্রবেশ করল। চেয়ারের ওপর ফর্মাল পোশাকে বসে আছে একজন সুদর্শন পুরুষ। চোয়াল তার শক্ত, মুখশ্রীতে রাগ বিদ্যমান। লোকটির দিকে একবার পূর্ণ দৃষ্টিতে তাকিয়ে তারপর সেই দৃষ্টি সরিয়ে মেঝেতে স্থির করলো অনুভব। ভয় পেলে চলবে না। নিজেকে যথাসম্ভব স্বাভাবিক রাখার চেষ্টা করে কিছু বলার জন্য ঠোঁট নাড়াতেই তাকে থামিয়ে দিল তানিম। কণ্ঠে গাম্ভীর্য এঁটে বলল, নো এক্সপ্লেইন। থতমত খেয়ে গেল অনুভব। আপাতত চুপ করে থাকাকেই শ্রেয় মনে করলো। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকে পর্যবেক্ষণ করে নিল তানিম। বলল, মিটিংটা কত গুরুত্বপূর্ণ ছিল জানতেন আপনি? এই ডিলটা আমাদের কোম্পানির জন্য কতটা গুরুত্বপূর্ণ তাও কি জানতেন আপনি? তাহলে এমন একটি জঘন্য কাজ করলেন কীভাবে? এমন অনভিজ্ঞ অকাজের মানুষকে কি দেখে যে কাজে রাখা হলো তাই তো বুঝতে পারছি না। ধমকে নড়ে চড়ে উঠল অনুভব। কিছু বলতে চেয়েও বলতে পারছে না। তানিম এবার একাধিক প্রশ্ন ছুড়ল। সত্যি করে বলুন তো, আমাদের বিরুদ্ধে কে আপনাকে হায়ার করেছে? আমাদের কোনো প্রতিযোগী কোম্পানি? নাম কি সেই কোম্পানির? কত টাকার বিনিময়ে তাদের কাজ করছেন আপনি? বিস্ফোরিত নেত্রে সম্মুখে বসা লোকটির দিকে ফের তাকালো অনুভব। কম্পিত হলো হৃদয়। তার থেকে আশানুরূপ উত্তর না পেয়ে আবারও চোখ মুখ কঠিন হয়ে এলো তানিমের। দৃশ্যমান হলো ললাটের রক্তটা। শাসিয়ে বলে উঠল,
ভালোই ভালো সত্যিটা বলবেন নাকি আমি পুলিশ ডাকবো? ভেতরে ভেতরে ভয় পেলেও বাহির থেকে নিজেকে যথেষ্ট সামলে নিল অনুভা। বলল, কেউ আমায় হায়ার করেনি স্যার। আমি তো সঠিক সময়ে অফিসের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়েছিলাম, কিন্তু মাঝপথে আসতেই দুর্ঘটনার কবলে পড়ি। যে রিক্সাটিতে উঠেছিলাম সেই রিক্সাটা অ্যাক্সিডেন্ট করে। এই দেখুন, আমার হাতে এখনও ব্যান্ডেজ। হাতের ব্যান্ডেজ করা স্থানটা তুলে ধরল অনুভা। তানিম সন্দেহভাজন দৃষ্টিতে সেদিকে তাকিয়ে রইল। অনুভা ফের বলল, আমার কাছে প্রেসক্রিপশনও আছে স্যার, আপনি বললে ব্যাগ থেকে নিয়ে আসি কে? আমি ইচ্ছে করে এমনটা করিনি। এই মিটিং নষ্ট করে আমার কী লাভ? নিয়ে আসুন। কি? প্রেসক্রিপশন। অনুভা মাথা নেড়ে দ্রুত পায়ে নিজের টেবিলের দিকে অগ্রসর হলো। এমন কিছু হওয়ার আন্দাজ আগেই করেছিল সে। বিদায় সঙ্গে করে প্রেসক্রিপশনটাকে নিয়ে এসেছে। ব্যাগ থেকে কাগজটা বের করে পিছু ফিরতেই দেখতে পেল দাঁড়িয়ে আছে তানিম। তার হাত থেকে এক টানে নিয়ে নিল প্রেসক্রিপশনটা। সেদিকে কোনো খেয়াল নেই অনুভার। তার দৃষ্টি চারিদিকে ঘুরছে। ভয়টা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। সবার সামনেই যদি কড়া কিছু বলে অপমান করে বসে তানিম। আর যাই হোক, লজ্জায় যে কারো সামনে উঁচু শিরে দাঁড়ানো যাবে না তা অনুভব পুরোপুরিভাবে নিশ্চিত। এর আগেও বস নামক লোকটির থেকে অনেক কটু কথা শুনতে হয়েছে তাকে। তবে এবারের ব্যাপারটা আগেরগুলোর তুলনায় মাত্রাতিরিক্ত অন্যায় কাজ। তানিম কড়া গলায় বলে উঠল, এসব অভিনয় তানিম এহসানের সামনে চলবে না। এবারের মতো মাফ করে দিলাম। এরপর এমন ভুল হলে ঘাট ধাক্কা দিয়ে চাকরি থেকে বের করে দেব। মাইন্ড ইট। তারপর নিজ অ্যাসিস্ট্যান্টের উদ্দেশ্যে কড়া গলায় বলল, নাহিয়ান, ওনার এই মাসের বেতন থেকে 3,000 টাকা কেটে রাখবে। কথাটা বলেই হনহনিয়ে স্থান ত্যাগ করল তানিম। অসহায় দৃষ্টিতে একবার অনুভার পানে তাকিয়ে নাহিয়ান ছুটল স্যারের পিছু। লজ্জায় মাথা নিচু করে চেয়ার টেনে বসে পড়ল অনুভা। তাকে এমনভাবে অপদস্থ হতে দেখে সামনের টেবিলগুলোতে বসা কয়েকজন মুচকি মুচকি হাসছে। মেয়েটাকে বকা খেতে দেখে তাতে যেন খুব আনন্দ হয়, কিন্তু সেদিকে কোনো খেয়াল নেই অনুভার। তার মনে বাসা বেঁধেছে চিন্তাটা। 3,000 টাকা আদৌতে কি কিছু কম? তাদের মতো মধ্যবিত্তদের কাছে এই 3,000 টাকায় লাখ টাকার সমান। পুরো বেতন দিয়ে সংসারসহ এতগুলো মানুষের আলাদা আলাদা খরচ চালাতে গিয়েই তো হিমশিম খেয়ে যায় অনুভব। মাস শেষে হাতে একটা টাকাও অবশিষ্ট থাকে না, চলতে হয় ধার দেনা করে। সেখানে এবার আরও 3,000 টাকা কম। মৃত স্বামীর লাশের খাটিয়ার সম্মুখে বসে আছে আর্থিকা। কাঁদতে কাঁদতে তার চোখের পানি শুকিয়ে গেছে। আগরবাতির গন্ধে মোমো করছে চারিদিক। বিশাল হল রুমের মাঝখানে সাদা কাফন গায়ে জড়িয়ে চোখ জোড়া বন্ধ করে শুয়ে আছে তন্ময়। ঘর থেকে ভেসে আসছে তাদের দুই মাস বয়সী ছেলের গগন বিদারক কান্নার শব্দ। সবার মতো ছোট্ট বাচ্চাটাও হয়তো টের পেয়ে গেছে যে এই নিষ্ঠুর পৃথিবী থেকে চিরকালের জন্য বিদায় নিয়েছে তার বাবা নামক মানুষটি। তাদেরকে অথৈ সাগরে ফেলে ঘুমিয়ে আছে নিশ্চিন্তে। দুধের শিশুটির গায়ে অনাথ তাকমা লাগিয়ে সকল দায়িত্ব থেকে নিয়েছে অব্যাহত। কয়েকজন বয়স্ক মহিলা এগিয়ে এসে আর্থিকাকে সান্ত্বনা দিচ্ছেন। আফসোসের সুরে তুলে বলতে লাগলেন, আহারে, দুধের পোলাপাইন রাইখা এই অল্প বয়সে পোলারায় মইরা গেল। এখন একলা একটা মাইয়া মানুষ এই পোলাপাইন লইয়া কই যাইব, কি হইব গো? কোনো কথাই যেন শ্রবণনালী পর্যন্ত পৌঁছালো না আর্থিকার। এক ধ্যানে নিষ্ফল দৃষ্টিতে সে তাকিয়ে আছে মৃত স্বামীর প্রাণহীন মুখশ্রীতে। জানাজার সময় হয়ে এসেছে। তন্ময়ের দুলাভাই এবং চাচাতো ভাইয়েরা এগিয়ে এলো। একজন মিহি স্বরে বলে উঠল, ভাইকে এবার নিয়ে যেতে হবে, জানাজার সময় হয়েছে। জানাজা শেষে একবারে দাফন। বাক্যগুলো চট করে মস্তিষ্কের নিউরনে আঘাত হানল। নড়ে চড়ে উঠল আর্থিকা। সবাইকে অবাক করে দিয়ে ঝাঁপিয়ে পড়ল স্বামীর নিষ্প্রাণ দেহের উপর। শুকিয়ে যাওয়া চোখ থেকে শুরুর মতো বইতে লাগলো তীব্র বর্ষণ। কান্না জড়িত কণ্ঠে চিৎকার করে বলতে লাগলো, আমার তন্ময়কে আমি কোথাও যেতে দিব না। ও তো আমাকে কথা দিয়েছিল ফিরে আসবে, বাবুকে কোলে নিবে। তাহলে কেন রাখলো না সে কথা? ও তন্ময়, ওঠো না। ওই যে দেখো না, আমাদের বাবু কান্না করছে। তোমাকে ছাড়া আমরা থাকবো কি করে? দয়া করে একবার চোখ মেলে তাকাও। এসব এসব দুষ্টুমি কিন্তু আমার ভালো লাগছে না। তন্ময় দৌড়ে এসে তাকে জাপটে ধরলো অনুভব। মাথায় হাত বলিয়ে দিতে দিতে অশান্ত কণ্ঠে শুধালো, আপু, আই আপু, কাঁদছিস কেন? ওরা তন্ময়কে নিয়ে যাচ্ছে রে অনু, ওদের থামতে বল। আমি ওকে ছাড়া থাকবো কি করে? চিন্তিত হলো অনুভব।
জগ থেকে পানি ছিটিয়ে দিল বোনের চোখে মুখে। তৎক্ষণাৎ ঘুম ভেঙে গেল আর্থিকার। আশেপাশে তাকিয়ে সব কিছু ভালো করে পর্যবেক্ষণ করলো। দু হাতে রজলে বোনের মুখটা তুলে নিল অনুভা। নম্র কণ্ঠে শুধালো, আবারও দুলাভাইকে নিয়ে স্বপ্ন দেখেছিস তাই না? পূর্বের ন্যায় সশব্দে কেঁদে উঠল আর্থিকা। ফুপিয়ে ফুপিয়ে বলল, কেন আমার সঙ্গে এমনটা হলো বল না। তন্ময় বেঁচে থাকলে কি খুব বেশি ক্ষতি হয়ে যেত? মরলই যখন আমাকে কেন রেখে গেল? ওকে জানতো না যে ওকে ছাড়া থাকাটা আমার পক্ষে অসম্ভব? বোনের এই আহাজারির কষ্ট মোটেও সহ্য হয় না অনুভার। প্রতিবারের মতো এবারও তাকে বোঝানোর উদ্দেশ্যে বলে উঠল, মৃত্যু হচ্ছে একমাত্র সত্য। সকল প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয়। আল্লাহ এটাই তোর ভাগ্যে লিখে রেখেছিলেন। দুলাভাইয়ের মৃত্যুটা মেনে নেয়াবো। রোজ রাতে এমন পাগলামি করলে যে চলে গিয়েছে সে কি আর ফিরে আসবে? আমরা আছি তো তোর পাশে। এখনও অনেকটা পথ বাকি। তোকে সুস্থভাবে বাঁচতে হবে। নিজের জন্য না হলেও তোদের সন্তানের জন্য বাঁচতে হবে। টাইম কোথায়? ওকে এনে দে না একটু। ও তো ঘুমাচ্ছে। আচ্ছা তুই বস, আমি নিয়ে আসছি। বড় বড় কদম ফেলে নিজের কক্ষে এলো অনুভা। দোলনায় থাকা ঘুমন্ত তাইমের দিকে হতাশ দৃষ্টিতে তাকালো। তারপর খুব সাবধানে তাকে কোলে তুলে নিল যাতে ঘুমটা ভেঙে না যায়। তন্ময় মারা গিয়েছে 6 মাস হতে চলল, অথচ তার স্মৃতি এবং মৃত্যুর ঘোর থেকে কিছুতেই যেন বেরিয়ে আসতে পারছে না আর্থিকা। তাদের বিয়েটা পারিবারিকভাবে হলেও এই পুরুষটাকে অসম্ভব ভালোবাসত সে। বিয়ের বছর 3 পরেই তাদের কোলে আলো করে দিয়ে আসলো তাইম। অথচ হুট করেই একটা বড় ঝড় এসে লণ্ডভণ্ড করে দিল সব কিছু। ভালোবাসার মানুষকে চোখের সামনে শেষ হয়ে যেতে দেখে দিক বেদিক জ্ঞান শূন্য হয়ে গেল আর্থিকা নামক মেয়েটি। বাচ্চাটিকে কবে যে ঠিক করে কোলে নিয়েছে, কান্না থামিয়ে আদর করেছে, খাইয়ে দিয়েছে তা যেন মনে করাই দুষ্কর। বাবা বিছানা থেকে উঠে বসতে পারেন না। মায়ের কোমরে বাতের ব্যথা, পায়ের হাঁটাটাও পায়ের হাড়টাও ভেঙে গেছে। যতটুকু চলাফেরা করতে পারেন তাও অনেক কষ্ট করে। বাড়িতে ছুটা বোয়া রাখা। অফিস থেকে ফেরার আগ পর্যন্ত বাচ্চাকে দেখাশোনা সব দায়িত্ব সেই বুয়ার। অফিস থেকে ফিরে টাইমকে সময় নিয়ে খাইয়ে ঘুম পাড়াতে যে কখন রাত পেরিয়ে যায় সে খেয়ালই থাকে না অনুভার। মাঝে মধ্যে নিজেকে নিয়ে ভাবতে বসলে খুব হাসি পায় তার। একটা সময় ছিল আর আজ কি হলো? অল্প বয়সেই তার মাথায় হাজার হাজার দায়িত্ব। জন্ম না দিয়েই যে কখন ভেতরে ভেতরে তার মধ্যে তৈরি হয়ে গেল মা নামক মাতৃত্বের সত্তা তাই অজানা। টাইমকে এনে আর্থিকার কোলে তুলে দিয়ে পাশে বসলো অনুভা। ছেলেকে পেয়েই বুকের সঙ্গে জড়িয়ে ধরলো আর্থিকা। কয়েক মিনিট অতিক্রম হতেই সারা মুখে ভরিয়ে দিল আদর মাখা চুম্বনে। ভরাট কণ্ঠে বলে উঠল, ও জন্মানোর পর থেকেই প্রায় রাতেই বিভিন্ন কারণে আমার ঘুম ভেঙে যেত। ঘুম ভাঙলেই ওই মাঝরাতে তন্ময়কে জাগ্রত অবস্থায় ওর দিকে তাকিয়ে থাকতে দেখতাম। একদিন না খুব আগ্রহ নিয়ে জিজ্ঞেস করেছিলাম, এত কী দেখো বলো তো? ও উত্তরে বলল, জানো অর্থি, আমার না অনেক শখ ছিল আমাদের একটা মেয়ে হবে, যাকে আমি মা বলে ডাকবো। আমার তো মা নেই, মা কেমন হয় তাও তো জানি না। সেই ছোটবেলায় মা মারা গিয়েছিল, তাই চেহারাটাও তেমন একটা মনে নেই। দম ছাড়লো আর্থিকা। পুনরায় বলল, তুমি কি তবে খুশি নাও ওকে নিয়ে? প্রশ্নটা করার সময় আমার কণ্ঠনালী খুব কাঁপছিল। আমার ভয় হচ্ছিল ছেলেটাকে নিয়ে। ও কি তবে ওর বাবার অখুশির কারণ? কিন্তু আমার সকল ভয় আর সংশয় দূর করে দিয়ে তন্ময় হেসে উঠল। উত্তর দিল, অখুশি হব কেন? ও তো আমাদের সন্তান, আমার আরেকটা বাবা। বড় আপা বলেছে ওনাকে দেখতে একেবারে আমার মতো হয়েছে। সত্যি কি অর্থেও আমার মতো হয়েছে? ওর প্রশ্নে সেদিনই আমি খেয়াল করে দেখলাম, সত্যি না আমার ছেলেটা একেবারে তার বাবার মতো দেখতে হয়েছে। বলেই হো হো করে কেঁদে উঠল আর্থিকা। এতক্ষণে ঘুম থেকে জেগে গেছে টাইম। ফ্যালফ্যাল দৃষ্টিতে তাকিয়ে আছে মায়ের পানে। অনুভা নীরব দর্শক হয়ে বোনের কষ্টকে চোখের পানির মাধ্যমে নির্বাসন দিতে দেখছে। ভালোবাসার মানুষকে হারানোর বেদনা যে খুবই নিকৃষ্ট তার সাক্ষী হচ্ছে বারংবার। আর্থিকার মনে পড়ে অফিসের কাজে চট্টগ্রাম গিয়েছিল তন্ময়। ফেরার আগের দিন রাতেও ভিডিও কলে কথা বলেছিল তার সঙ্গে। মন ভরে দেখেছিল নিজের ছেলেটাকে। বলেছিল, তুমি আমায় খুব মিস করেছো তাই না অর্থি? আমিও তোমায় খুব মিস করেছি। বাবু না থাকলে তোমাকেও আমার সঙ্গে করে নিয়ে আসতাম এখানে,
দেশের ভেতরেই ছোট্টখাট্ট একটা হানিমুন হয়ে যেত। এতটুকু কথায় কি লজ্জাটাই না পেয়েছিল মেয়েটা, যা অতদূর বসেও খুব ভালো করেই টের পেয়েছিল তন্ময়। মুচকি হেসে আশ্বস্ত করে ফের বলেছিল, আমার জন্য চিন্তা করো না বউ, কথা দিচ্ছি আগামী রাতটা আমাকে ছেড়ে তোমাদের আর থাকতে হবে না। তখন তোমাদের পাশে রোজকারের মতন আমি থাকবো, রাতে এসে একসঙ্গে ডিনার করব। কিন্তু তন্ময় নিজের কথা রাখেনি, রাখতে পারেনি। সেদিনই যে তার মৃত্যু অনিবার্য ছিল। পরের দিন ঠিকই সে ফিরল, তবে লাশ হয়ে। কাজ শেষে ভোর রাতেই বাসে করে রওনা দিয়েছিল তন্ময়, কিন্তু দুর্ভাগ্যবশত তার বাসটা পথিমধ্যে অ্যাক্সিডেন্ট করে। বেশ কয়েকজন যাত্রী নিহত হয়, যার মধ্যে তন্ময়ও ছিল একজন। জানালার পাশে বসায় জানালার কাচ মাথায় ঢুকে নিকৃষ্ট মৃত্যু হয় তার। এসব মনে পড়লেই নিজেকে কিছুতেই ধরে রাখতে পারে না আর্থিকা। বাবার উপর সে বরাবরই কৃতজ্ঞ। বাবার কারণেই সে এমন ভালো মন মানসিকতার একজন জীবনসঙ্গী পেয়েছিল। বাবা নিজে পছন্দ করে বাছাই করে তাকে তুলে দিয়েছিল তন্ময়ের হাতে। বিয়ের 3টে বছর ছিল তার কাছে স্বর্গীয়। মাঝে মাঝে ছোট বোনের নিকট ফোন করে বলতো, একটা মানুষের কপালে এতটা সুখ থাকে রে অনু, এত সুখ কেন রে আমার কপালে? এই মানুষটা আমায় এত ভালোবাসে কেন অনু? কখনো সখনো কথা বলতে বলতে কেঁদে উঠত। সুখের কান্না, হাত সেই সুখ আর নেই। সুখের অতল সাগরে তাকে ডুবিয়ে রাখা মানুষটাই যে আর নেই। শত শত ডাকলেও সে আর ফিরবে না। আজও আর্থিকা কাঁদে, তবে দুঃখে। রোজ নিয়ম করে কাঁদে। মাঝরাতে ঘুম ভেঙে যায় দুঃস্বপ্নে। রাতে খেতে পারে না, বারবার মনে পড়ে তন্ময়ের বলা সেই কথাটা। কেন সেই রাত এলো না, কেন বলেই চিৎকার করে কেঁদে উঠল আর্থিকা। তার এই চিৎকারে ভয় পেয়ে গেল কোলে থাকা তাইম। সেও কেঁদে দিল মায়ের সঙ্গে। এবার অনুভারও ভয় হলো। দ্রুত তাইমকে নিয়ে নিল নিজ কোলে। পিঠে হাত বুলাতে বুলাতে হাঁটতে লাগলো ঘর ঝুড়ে। ব্যস্ত হয়ে পড়ল কান্না থামাতে। তন্ময় বেঁচে থাকাকালীন স্ত্রীর প্রতি তার ভালোবাসা সচক্ষে দেখেছে অনুভা। প্রায়শই বড় বোনকে খোঁচা দিয়ে বলে উঠত, দুলাভাই তো একেবারে বউ পাগলা রে আপু। এ কথাতে কি রাগটাই না করতো আর্থিকা। আগুনের লাভার ন্যায় জ্বলে উঠত। বলতো, তুই কি বুঝবি এসবের? তুই তো একটা রোবট। যেদিন তোর এই রোবটময় জীবনে এমন একজন আসবে, সেদিন ঠিক অনুভব করতে পারবি ভালোবাসা কি, ভালোবাসা কাকে বলে। কথাটা মনে হতেই অনুভার মনে প্রশ্ন জাগে, কেউ কি এসেছিল এই জীবনে? হয়তো এসেছিল। ভালোবেসেছিল কি? হয়তো বেসেছিল। আচ্ছা, এখনো কি বাসে ভালো, নাকি সময়ের সাথে সাথে ভুলে গেছে আমায়? হৃদয় প্রাঙ্গণ কম্পিত হলো। চোখ জোড়া বন্ধ করে নিয়ে দীর্ঘশ্বাস ফেলল। বিড়বিড় করে বলল, ভালোবাসা আগুনের লাভা, যাতে পা দিলে জ্বলে পুড়ে ছারখার হয়ে যেতে হয়। ভালোবাসা হচ্ছে বিষ, যা গলাৎকরণ করলে মৃত্যু সুনিশ্চিত। যারা ভালোবেসেছে তারাই হয় পুড়েছে, নয়তো মরেছে। বোনের দিকে আর চোখে তাকিয়ে তাইমকে নিয়ে ঘর থেকে বের হতে লাগলো অনুভা। যেতে যেতে বলতে লাগলো, নিজের বাচ্চার জন্য হলেও আপু মরতে পারবে না, আবার শান্তিতেও থাকতে পারবে না। তাকে পড়তে হবে, পোড়ার যন্ত্রণা সহ্য করে নিষ্ঠুর পৃথিবীতে বাঁচতে হবে। ভালোবাসা খুবই জঘন্য। ভালোবাসা গড়তে নয়, বরং জানে শুধুই ধ্বংস করতে। মনোধ্বংসের মূল ভিত্তি যে ভালোবাসা। রোজকার ন্যায় আজও অনুভার ঘুম ভাঙল বাচ্চার কন্দনরত শব্দে। দেরিতে ঘুমানোয় মাথাটা ভার হয়ে আছে। কোনো মতে চোখে মুখে পানি ছিটিয়ে কোলে তুলে নিল তাইমকে। তাকে নিয়ে এগিয়ে গেল রান্নাঘরের দিকে। শুনতে পেল মায়ের ঝাঁঝালো কণ্ঠস্বর। কার সঙ্গে যে তিনি রাগ নিয়ে কথা বলছেন তা সুস্পষ্ট। অনুভা মাথায় ওড়না টেনে সদর দরজার সম্মুখে এগিয়ে দাঁড়াতে দেখতে পেল একজন বয়স্ক লোককে। মায়ের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ল, এই সাত সকালে চেঁচামেচি করছো কেন? রাগ মিশ্রিত দৃষ্টিতে মেয়ের পানে তাকালো সুফিয়া। কণ্ঠে তেজ এঁটে বললেন, কেউ কি স্বাদে চেঁচায়? বাপের মতো সারাক্ষণ আমার চেঁচানোটাই দেখিস। এদিকে সংসারের পেছনে যে খেটে মরছি তা দেখতে পাস না। সহজ প্রশ্নের উত্তর সহজভাবে দাও। কি করেছে ইনি? রোজ রোজ দুধে পানি মেশায়। দেখ তুই, আজকের দুধটাও একেবারে পাতলা। তাহলে দুধ খেয়ে লাভ কি বল? ডাক্তার তোর বাবাকে প্রতিদিন গরম দুধ খেতে বলেছে শরীরের পুষ্টির জন্য। এসব ভেজাল খেলে কি শরীরে আদৌ কোনো পুষ্টি হবে? এদিকে টাকা নেওয়ার বেলায় পুরো টাকাটাই গুনে গুনে নেয়,
কিন্তু জিনিসের বেলায় দেয় ভেজাল। এনার কাছ থেকে দুধ নিও না, তাহলেই তো হয়। তাহলে কার কাছ থেকে নিব? আমি তেমন কাউকে চিনি? তোকে কতবার করে বলেছি বাজার থেকে নিজে গিয়ে দেখে শুনে কিনে নিয়ে আয়, তা তো পারিস না। ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল অনুভা। মায়ের থেকে দুধের পাতিল নিয়ে রান্নাঘরে গিয়ে জাল দিতে লাগলো। জাল দেওয়া হতেই কিছুটা ফিডারে ভরে ঠান্ডা পানিতে চুবিয়ে রাখলো। সারাদিন অফিস, তারপর বাজার থেকে শুরু করে বাবা মায়ের ওষুধ, ঘর ভাড়া, বিদ্যুৎ বিল, আবার মাসে নিয়ম করে তাদের ডাক্তার দেখাতে নিয়ে যাওয়া, সঙ্গে রোজকার রুটিনে একটা বাচ্চা সামলানোর দায়িত্ব। একা একটা অবিবাহিত মেয়ের পক্ষে কতটা কষ্টকর হয়ে দাঁড়ায়। মা যেন কিছুতেই বোঝে না তার পরিস্থিতি, বুঝতে চান না, অথচ তারও যে একটা জীবন আছে, তারও যে ক্লান্তি আছে, মন খারাপ আছে, তা নিয়ে ভাবার কেউ নেই। সবার কথা ভাবতে গিয়ে নিজের কথাটাই যে ভাবা হয় না। রোজকার মতো গোসল সেরে তাইমকে কোলে নিয়ে ঘর থেকে বের হলো অনুভা। দুদিন ছুটি কাটিয়ে আজ কাজের মেয়ে পারভিনা চলে এসেছে। তার কোলে তাইমকে দিয়ে নাস্তার টেবিলে বসে পড়ল অনুভা। সকালের নাস্তাটাও পারভিনী তৈরি করেছে। নাস্তা করে অফিসের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলো অনুভা। তাদের বাড়িটা গলির একদম ভেতরের দিকে। রঙটা মলিন 4 তলা বিল্ডিং, এক একটা ফ্লোরে 2টো করে ফ্ল্যাট। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে এতগুলো মানুষের সংসার চালাতে গিয়ে যখন হিমশিম খেয়ে ওঠে অনুভা, তখনই মায়ের বুদ্ধিতে বাধ্য হয়ে পূর্বের বাড়িটা তাকে বদলাতে হয়। অনেক খোঁজাখুঁজির পর একজন পরিচিত নিকট থেকে এই বাড়িটার সন্ধান পায় সে। সুযোগ সুবিধা কম থাকলেও আগের তুলনায় এখানকার ভাড়াটা যথেষ্ট সাধ্যের ভেতরে। কিছুটা পথ হেঁটে মেইন রাস্তায় উঠতেই দেখতে পেল পরিচিত একটি মুখ। তাকে দেখতে পেয়ে দাঁত কপাটি বের করে হাসলো লোকটি। অনুভার হৃদয় কুঞ্চিত হলো। শুধালো, নাহিয়ান ভাই, আপনি? এগিয়ে এলো নাহিয়ান, বিনীত সুরে বলল, তোমার জন্যই এসেছি। জানো কতক্ষণ ধরে অপেক্ষা করতে হয়েছে? আমার জন্য? কেন? কেন আবার? এই যে পথে ঘাটে দুর্ঘটনা ঘটে হাতের অবস্থা নাজেহাল করে ফেলেছ, 2 দিন পর যে ভেঙে ফেলবে না তার কি কোনো গ্যারান্টি আছে? তাই একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে তোমাকে অফিস পর্যন্ত পৌঁছে দেয়া আমার দায়িত্ব। সৌজন্য হাসলো অনুভা, বলল, তার কোনো প্রয়োজন ছিল না ভাইয়া, তবে আজ যেহেতু এসেই পড়েছেন, চলুন তবে। লেট হয়ে গেলে দেখা যাবে আবার বেতন কেটে নেবে। নাহিয়ান হাসলো। একটা সিএনজি দাঁড় করিয়ে অনুভাকে আগে ওঠার সুযোগ করে দিয়ে পরবর্তীতে নিজেও উঠে পড়ল তাতে। অফিসে সঠিক সময় পৌঁছেও গেল দুজন। তারপর যে যার মতো বিদায় নিয়ে চলে গেল নিজেদের কাজে। নির্ঝঞ্ঝাটে অফিস টাইমটা পার হলো অনুভার। আজ একেবারের জন্যও তাকে তানিমের মুখোমুখি হতে হয়নি। এমনকি লোকটা কোনো কাজের জন্য তাকে ডাকেনি পর্যন্ত। এতে হাফ ছেড়ে বাঁচল সে। লোকটার মুখোমুখি হওয়া মানে নিজের মান সম্মান নিজ হাতে বিসর্জন দেওয়া। অফিস ছুটি হতে হতে 8:30 বেজে গেল। নাহিয়ান যদিও তাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে আসতে চেয়েছিল, কিন্তু তার প্রস্তাব নাকচ করে দিয়ে রোজকার মতো একা একাই বাড়ি ফেরার উদ্দেশ্যে বের হয়ে গেল অনুভা।